আজকে আমার অনুজ প্রথম বন্ধু ভাইয়ের মতন প্রবীর বিশ্বাসের সৌজন্যে আজকে আমি প্রবীর বিশ্বাসের সিটে বসে আছি, আপনাদের সামনে আসতে পেরেছি, তাই জন্য আমি নিজেকে গর্ববোধ করি ফর দিস অপরচুনিটি অফার টু মি। আমি একজন প্রাক্তন বায়ু সৈনিক। আমরা 3 প্রজন্মের সৈনিক, আমার বাবা, আমি, আমার ছেলে। তা আমাকে বলা হয়েছে যে বাংলাদেশে যে ঘটনা ঘটছে তার উপরে কিছু বক্তব্য রাখতে। যদিও ঘটনাটা যদি আলোচনা করতে হয় তাহলে বিরাট বিষয়, কেননা অ্যাজ অন টুডে দ্য ওয়ার্ল্ড ইজ এ ভিলেজ। আজকে যে কোনো প্রান্তে কিছু হলে সারা পৃথিবীর মধ্যে তার মধ্যে একটা ক্রস কারেন্ট ফ্লো করে। তো বাংলাদেশ নিয়ে আপনারা সবাই হয়তো কিছু অনেকেই কিছু জানেন, অনেকেই সবাই জানে, কিন্তু আমার কাছে যেটা আশ্চর্যের বিষয়, আমি 71-এর যুদ্ধের সময় আই ওয়াজ ইনভলভ অফকোর্স ইন ওয়েস্টার্ন সেক্টর ইন পাঞ্জাব। একমাত্র পৃথিবীর ইতিহাসে একটা দেশ স্বাধীন হয়েছে ভাষার জন্য, পৃথিবীর ইতিহাসে বিরল। ইস্ট পাকিস্তান, ওয়েস্ট পাকিস্তান, ধর্ম কিন্তু এক ছিল, তাদের ভাষা। জিন্না 50-এর দশকে যখন ঢাকায় এসে বললেন যে উর্দু হবে সরকারি ভাষা, সেদিন থেকে এই বাংলাদেশের বীজ পোতা হয়েছিল। এবং ফেব্রুয়ারিতে 21শে ফেব্রুয়ারিতে যে ঘটনা ঘটে সারা পৃথিবী স্বীকার করতে বাধ্য হয়, 21শে ফেব্রুয়ারি হচ্ছে একটা ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে। একটা ভাষার উপরে, একটা জাতির উপরে, বাঙালি জাতির উপরে একটা বাংলাদেশ তৈরি হয়। তারপর অনেক গঙ্গা পদ্মা দিয়ে অনেক জল বয়ে গেছে। তারপর আপনারা সবাই জানেন মুজিবের হত্যা হয়। মুজিবের শুধু না, মুজিবের ফুল ফ্যামিলি হত্যা হয়। তার 2 মেয়ে বেঁচে যায়, তারা বাইরে ছিল বলে। রিসেন্টলি যে ঘটনাটা ঘটেছে, বাংলাদেশে যে ঘটনাটা ঘটেছে বা ঘটছে, আমি আপনাদের বলছি এটা কিন্তু ভারতবর্ষ ঘটবে। We are standing on the brink of that collapse. কারণ আমি বলছি আপনাকে, আজকে বাংলাদেশে যা ঘটনা ঘটেছে তার পিছনে অনেক রকম কারণ আপনি খুঁজে পাবেন, কিন্তু বেসিক প্রাথমিক কারণ হচ্ছে কর্মসংস্থান, বেকারত্ব। ইকোনমিক কোলাপস করেছে, বাংলাদেশের ইকোনমিক কোলাপস করেছে। বেকারত্ব, মুদ্রাস্ফীতি এমন জায়গায় চলে গেছে মানুষ দিশেহারা। দেখুন, একটা কথা আছে, যেরকম ভারতবর্ষকে বলা হয় we are the most youngest country, the same goes to বাংলাদেশ। 20 থেকে 45-এর মধ্যে যে জনসংখ্যা ভারতবর্ষের এখন সবচেয়ে বেশি। খুব ভালো কথা, but this is going to become boomerang. আজকে দুটো পাশাপাশি দেশকে চিন্তা করুন, ভারতবর্ষ, চীন। আজকে চীন গত 40-45 বছর ধরে তাদের স্কিল ডেভেলপমেন্ট করেছে, করে আজকে তারা সারা পৃথিবীর কারখানা বলতে গেলে। ভারতবর্ষে আজকে দিস ডেমোগ্রাফিক সিচুয়েশন, এটাকে দুভাবে ভাগ করা যায়, ডেমোগ্রাফিক ডিভিডেন্ড আর ডেমোগ্রাফিক লায়াবিলিটি। চায়না ইজ এনজয়িং দ্য ডেমোগ্রাফিক ডিভিডেন্ড। তারা এই যে জনসংখ্যাকে কাজে লাগিয়েছে। আমার ছোটবেলার কথা মনে পড়ছে, জিওপল সার্ত্রের কথা।
ফরাসি নোবেল লরিয়েট, যিনি পরবর্তীকালে নোবেল পুরস্কার ত্যাগ করেছিলেন, তিনি বলেছিলেন জনসংখ্যা কোনোদিন প্রবলেম হতে পারে না যদি তাকে ঠিক মতন কাজে লাগানো যায়। আজকে ভারতবর্ষ আর বাংলাদেশ, একটা কথা আছে রাজনীতিতে এবং অর্থনীতিতে, একটা কথা আছে, যদি কোনো দেশের বেকারত্ব 9% উপরে চলে যায়, সেই দেশে কিন্তু একটা বিপ্লব অবশ্যম্ভাবী। আমাদের ভারতবর্ষের অবস্থাও তাই, এবং বাংলাদেশে যা হয়েছে মূল কারণ হচ্ছে করোনার পর বাংলাদেশের অর্থনীতি ধসে যায়। বাংলাদেশ used to be earning something like 60 billion গার্মেন্ট এক্সপোর্ট করে। আজকে যে কর্মীরা যারা সেলাই করত, তারা আজকে প্রায় 2 বছর ধরে মাইনে পায় না, সে শিল্পটা বন্ধ। অর্থনীতিতে একটা কথা বলে, when you are successful on one product, don't depend on that, you must find out other avenues to sustain. বাংলাদেশ সেটা করেনি। তার ফলস্বরূপ এই, যখনই এরকম একটা সময় আসে, তখন বিভিন্ন নেগেটিভ এনার্জি আর পাওয়ার মাথা চাড়া দিয়ে ওঠে। বাংলাদেশেও ঠিক তাই হয়েছে। এর পিছনে আমি বাংলাদেশে যখন প্রথম এই ঘটনাটা শুরু হয় আগস্টে, মনে হয় ইট ওয়াজ ইন আগস্ট, 5th or 8th August, হাসিনা left for India. তখন বিভিন্ন সাম্প্রদায়িক শক্তি তারা মাঠে নামে। যেরকম ঠিক আমরা দেখলাম আমাদের আরজিকর কাণ্ডে, প্রথমে শুরু হয়েছিল আপমর জনতা দিয়ে, তারপর আস্তে আস্তে ইন্টারেস্টেড পিপল, পলিটিক্যাল ইন্টারেস্ট হ্যাজ ইন্ট্রোডিউসড এবং ভেঙে গেল। বাংলাদেশে জন অভ্যুত্থান হলো, যাকে সেনাপ্রধান করেছিল হাসিনা, যার খুব কাছের লোক ছিল, দেখা গেল he could sense the situation এবং হাসিনাকে সেফ প্যাসেজ করে দিল। তার পরবর্তীকালে ইউনূস, নোবেল লরিয়েট ইউনূস অন্তর্বর্তী সরকার হলো, তার প্রধান উপদেষ্টা হলেন। এখন যে আজকে যে জায়গাটায় বাংলাদেশ দাঁড়িয়ে আছে, ইউনূস বলছে আগে আমরা রিফর্ম করব। রিফর্ম মানে সংশোধন করব। কি সংশোধন? নির্বাচনী সংশোধন, জুডিশিয়াল সংশোধন, পুলিশের সংশোধন, সমস্ত রকম সংশোধন করে তারপর আমরা নির্বাচনে যাব। এবং মোটামুটি আভাসে পাওয়া যাচ্ছে তার জন্য তার 4 বছর সময় লাগবে। এই 4 বছর সময় কে দেবে তাকে? এই 4 বছর সময় দিতে গেলে তাকে সম্পূর্ণভাবে সেনাবাহিনীর উপর ভরসা রাখতে হবে। এবার সেনাবাহিনী কি দেবে? আজকে বিএনপির প্রায় 10 বছর পর আঞ্চলিক কাউন্সিলিং শুরু হয়েছে। আবার এদিকে খবর পাওয়া যাচ্ছে, ইট ইজ নট দ্যাট হাসিনা, শেখ মুজিবুরের আওয়ামী লীগ একদম হাওয়া হয়ে গেছে, না,
তারাও আবার একট্টা হচ্ছে। নমস্কার, শুভ সন্ধ্যা, আদাব। জয়গুরু রত্নভান্ডার জ্যোতিষ সীমা, এখানে গোল্ড মেডেলিস্ট জ্যোতিষী বসেন। হাই কোয়ালিটির আসল গ্রহরত্ন সবচেয়ে কম দামে এখানে পাওয়া যায়। স্থান বেলঘড়িয়া রানী পার্ক, বটতলা, 2 নম্বর রেলগেটের নিকটে। 9681345722 এবং 9007778922। Welcome to the world of civil business. A Bengali business personality and the most successful business group, Roy Construction Group of companies, now coming Sarib, West Bengal. Mr. Anup Roy, the managing director of the Roy Construction Group company, ready to serve his native land, the mother Bengal. আওয়ামী লীগের জেনারেল সেক্রেটারি হয়তো এখন কলকাতায় আছেন, গুয়াহাটিতে চলে গিয়েছিল, পালিয়ে গিয়েছিল, তারপর এখন কলকাতায় আছেন। দে আর স্পেন্ট ফোর্স, বাট স্টিল দেয়ার ইজ দ্য ফোর্স। বিএনপি কি 4 বছর সময় দেবে? আর একটা, যেটা 1971 সালে যে ঘটনাটা ঘটেছিল, জামাতে ইসলাম, এই বিশেষ করে এই জামাতে ইসলাম কারা? ভারত ভাগের পর বিহার থেকে যে উর্দুভাষী বাংলাদেশে গিয়ে আশ্রয় নিয়েছিল, তারাই হচ্ছে এই জামাত, এবং তাদেরকে রাজাকার বলা হতো। তারাই রাজাকার। তারা পশ্চিম পাকিস্তানের হয়ে বাংলাদেশে বিভিন্ন ধরনের নোংরা কাজ, মানুষ হত্যা, ধর্ষণ, এসব চালিয়েছিল। আজকে তারা মাথা চারা দিয়ে উঠেছে, উঠবেই। তার কারণ দেখুন, জিওপলিটিক্যাল সিচুয়েশনটা একটু কনসিডার করুন। বাংলাদেশ, ভারত, একটা জিনিস লক্ষ্য করেছেন আপনারা, স্থলপথে ভারতবর্ষে যারাই ভারতবর্ষে এসছে বসত করার জন্য কিংবা আক্রমণ করার জন্য, তারা একটা জায়গা দিয়ে এসছে, ওই সিল্ক রুট, হিন্দুকুশ, কাশ্মীর হয়ে। চারিদিক থেকে তো আর কেউ আসেনি। তার কারণ হচ্ছে, ভারতবর্ষের পূর্ব দিকের মানচিত্রটাতে চোখ লাগান, দক্ষিণে চোখ লাগান, দেখবেন এরা সব হচ্ছে সবুজ। ভারতবর্ষের উত্তর এবং পশ্চিম যদি দেখেন, আপনি দেখবেন ইউরোপ হচ্ছে শীত প্রধান দেশ ছিল, মধ্য এশিয়া, মঙ্গোলিয়া, আরব মরুভূমি, তারা এসছিল ওই একটা রাস্তা দিয়ে। আজকে ভারতবর্ষে, বাংলাদেশে যা হচ্ছে, ভারতবর্ষে খুব চিন্তার বিষয়। তার কারণ হচ্ছে, এই জামাতরা অবভিয়াসলি, স্বাভাবিকভাবেই এদের আইএসআই, আল কায়দা, হিজাবুল, এরা ফান্ডিং করছে এবং করবে। এখন প্রবলেম যেটা হয়েছে, আপনারা হয়তো সবাই শুনছেন, চট্টগ্রামের কক্সবাজারে হিন্দুদের উপর আক্রমণ হচ্ছে। একটু তলিয়ে দেখবেন, এই মায়ানমার থেকে যে রোহিঙ্গা মুসলমানরা এসছে বাংলাদেশে, তারা ম্যাক্সিমাম ওই কক্সবাজার অঞ্চলে তাদের ক্যাম্প। এবার কি হয়, সাধারণত একটা মানুষ, তার যখন দেওয়ালে পিঠ লেগে যায়, হারাবার আর কিছু নেই, তখন সে যে কোনো রকম, মানে তাকে যে কোনো রকম ভাবে ইনফ্লুয়েন্স করা যায়। আজকে এই জামাতরা প্রচন্ড ভাবে রোহিঙ্গা মুসলিমদের মধ্যে তাদের প্রভাব বিস্তার করেছে।
এবং এটাও শোনা যাচ্ছে যে তারা হয়তো পশ্চিম পাকিস্তানে গিয়ে কাশ্মীর এলাকাতে ইনফিল্ট্রেট করবে, অনুপ্রবেশ করবে এবং অশান্তি সৃষ্টি করবে। এই বাংলাদেশ এমনই একটা জায়গা, তার স্ট্র্যাটেজিক, সামরিক, অর্থনৈতিক খুব একটা বড় ভূমিকা নেই, কিন্তু ঠিক বাংলাদেশের উপকূল থেকে একটু দূরে উইদিন 200 নটিক্যাল মাইলস, যেটাকে বলা হয় ইকোনমিক ফ্রি জোন, সেখানে একটা দ্বীপ আছে, সেন্ট মেরিনা। হাসিনা, আমিও বলেছিলাম এবং হাসিনা নিজে বলেছেন যে আমেরিকান প্রশাসন তাকে বলেছিল, তুমি আমাদের বাংলাদেশে আমাদের সামরিক ঘাঁটি করতে দাও এবং সেন্ট মেরিনা আমাদের দিয়ে দাও, তুমি আগামী 50 বছর রাজত্ব করো। হাসিনা রাজি হয়নি। এবারে সেন্ট মেরিনা দ্বীপটা কেন, why it is important? It is important because আজকে বাংলাদেশে আপনারা তো হঠাৎ করে শুনেছেন গত 2-1 দিনের মধ্যে ডাইরেক্ট পশ্চিম পাকিস্তানের জাহাজ চট্টগ্রামে যাচ্ছে। তার আগে কোথায় যেত? সিঙ্গাপুর, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া হয়ে তারা বাংলাদেশে আসতো এবং প্রচন্ড ভাবে বাংলাদেশে পাকিস্তানের যে জিনিসপত্র আসতো ব্যাক টু ব্যাক চেক হতো। এখন এই দুটো পাওয়ার, শক্তিশালী দেশ আমেরিকা এবং চায়না, দুজনেরই চোখ আছে এই দ্বীপটার উপর। কারণ ভারতবর্ষ চাইছে আন্দামান নিকোবরে যে প্রজেক্টটা চলছে, সিঙ্গাপুরকে রিপ্লেস করার জন্য আন্দামান নিকোবরকে ডেভেলপ করা হবে অ্যাজ এ পোর্ট। তাহলে ভারতবর্ষের অর্থনীতির, কিংবা আপনি বলতে পারেন যে সাউথ ইস্ট এশিয়ার অর্থনৈতিক এবং স্ট্র্যাটেজিক ব্যালেন্স উইল চেঞ্জ। আজকে সাউথ চায়না সি এর উপর চায়নার যে প্রভাব তারা রেখেছে, এ তাইওয়ান, ফিলিপাইন্স এর উপর যে তারা রেখেছে, তারা সম্পূর্ণ ভারত মহাসাগরটাকে, এই পেনিনসুলাটাকে ভারতবর্ষ থেকে নিয়ে ইউরোপ এবং আরবে যাওয়ার রাস্তাটাকে তারা তাদের আধিপত্যের মধ্যে আনতে চায়। At the same time, America, they are also trying that. এখন তাহলে কি হবে? ইউনূস 4 বছর সময় পাবে না, তাহলে আবার একটা অভ্যুত্থান হবে, রাজনৈতিক অভ্যুত্থান হবে। তাহলে কি হবে? আমি আপনাদের একটা পরিষ্কার কথা বলে দিই, এখন কিচ্ছু হবে না। অন্তত পক্ষে 20 জানুয়ারি অবধি কিচ্ছু হবে না, যতক্ষণ না পর্যন্ত ট্রাম্প চেয়ারে বসছে ততক্ষণ পর্যন্ত এরকমই চলবে। এইবার দেখতে হবে ট্রাম্প তার বৈদেশিক নীতিতে কি চেঞ্জ করবে। Either he is going to head on with China, মুখে বলছে আমরা 60% ট্যাক্স বাড়িয়ে দেবো চাইনিজ জুনিয়রের উপর, অত সহজ না। আজকে যদি চায়নার জিনিসের উপর 60% ট্যাক্স বসিয়ে দেয়, আমেরিকায় হাহাকার উঠবে। কমন কনজিউমার ফুডের দাম যা বেড়ে যাবে, জিনিসপত্রের দাম যা বেড়ে যাবে, আমেরিকার ট্রাম্পের হাওয়া বেরিয়ে যাবে। মুখে বলা সোজা, পারবে না। তাহলে কি হবে? এবার ভারতবর্ষে ঠিক এইখানটায় দাঁড়িয়ে চায়না, আমেরিকা, বাংলাদেশ, ভারতবর্ষ
দুর্ভাগ্যবশত ভারতবর্ষের পররাষ্ট্রনীতি বলতে বাধ্য হচ্ছি চূড়ান্ত ফেলিওর। আজকে আমাদের প্রতিবেশী মানে যাদের সাথে আমাদের ল্যান্ড যোগাযোগ আছে, যারা আমাদের বর্ডার টাচ করে রয়েছে, সবার সাথে আমাদের রিলেশন খারাপ, যেটা আজ থেকে 14-15 বছর আগে ছিল না। এবং সবাই চাইছে, বিশেষ করে চায়না আমেরিকা চাইছে ইন্ডিয়াকে ডমিনেট করতে, যাতে ইন্ডিয়া প্রসপার না করতে পারে। তাহলে কি করতে হবে? ইন্ডিয়াকে ডিস্টার্ব করে রাখো, ডিস্টার্ব ইন্ডিয়া। আপনারা এটা হয়তো খবরের কাগজে পড়ছেন যে চায়নার সাথে অনেকগুলো মিটিং হয়েছে, বর্ডারের থেকে সরে যাচ্ছে, এই করছে ওই করছে, অনেক কিছু শুনেছেন। আবার আমাদের রিটায়ার্ড জেনারেলরা, ডেকোরেটেড জেনারেলরা বলছে এসব ভোগাস, চাইনিজ পলিসি হচ্ছে। ধরুন এইখানে হচ্ছে লাইন অফ কন্ট্রোল, চায়না কি করে, এখান থেকে 10 কিলোমিটার এগিয়ে আসে, এখানে এগিয়ে এসে এখানে একটা খুঁটি গাড়ে, তারপর মিটিং হয়, মিটিং হওয়ার পর ওরা 5 কিলোমিটার পিছিয়ে যায়। দ্যাট মিনস দে হ্যাভ 5 কিলোমিটার জায়গা আমাদের গিলে নিয়েছে। এবার চায়না এগুলো করছে কেন? চায়না কিন্তু কোনোদিন ভারতবর্ষের সাথে যুদ্ধ করবে না। আপনি লিখে নিন, আপনারা লিখে নিন। যেরকম আমি বলছি 1962 যুদ্ধ, আমার বাবা 17 দিন নিখোঁজ ছিলেন বমডিলাতে। দেখেছেন যুদ্ধটা কিরকম হলো? তারা এলো, আসামের গুয়াহাটি অব্দি পৌঁছে যাচ্ছিল, আবার নিঃশর্তে ফেরত চলে গেল। এরকম ভাবে কোনোদিন যুদ্ধ হয়? কেউ করে? আমি বলবো as far as I am concerned, এটা ভারতবর্ষের পক্ষে আশীর্বাদ ছিল। না হলে 1965 যুদ্ধে দিল্লি পাকিস্তানের দখলে যেত। আপনাদের মনে পড়ে ইসাপুর রাইফেল গানানফেল ফ্যাক্টরিতে কি তৈরি হতো? হারিকেন। ঠিক এই জায়গাটাতে দাঁড়িয়ে আজকে আমেরিকান প্রশাসনের গত দ্বিতীয় মহাযুদ্ধের পর এই প্রথম ন্যাশনাল এমার্জেন্সি ডিক্লেয়ার করছে ট্রাম্প। এর আগে কোনোদিন হয়নি। কি কারণে? ইলিগাল ইমিগ্রেন্ট মানে যারা অনুপ্রবেশ করেছে, বেআইনি অনুপ্রবেশ, তাদের উনি বলেছেন তো যে তাদের উঠিয়ে ফেলে দেওয়ার যা খরচা তার থেকে ওদের পোষা আমাদের অনেক বেশি খরচা। এর মধ্যে একটা লক্ষ্য করুন একটা জিনিস, এখন পর্যন্ত 2 জন আছেন ট্রাম্পের ক্যাবিনেটে। তুলসী বারডে না কি নাম, হ্যাঁ তুলসী বারডে কে তিনি ইন্টারনাল ইন্টেলিজেন্সের চিফ করেছেন, একজন হিন্দু। এটা লক্ষ্য করার মতন, ভেরি মাচ নোটিসেবল। এক হচ্ছে সে কাঁটা দিয়ে কাঁটা তুলবে ট্রাম্প। কেন? হিন্দু হয়ে সে ভারতীয় অনুপ্রবেশকারীদের ভারতীয় হয়ে তাড়াবে। দোষটা আমেরিকানদের উপর গেল না। দ্বিতীয় হচ্ছে আমেরিকা এই যে হিন্দুদের উপর আক্রমণ হচ্ছে এবং কথা উঠছে, জেহাদি কথা উঠছে, আমরা রাম মন্দির ভাঙবো, আবার আমাদের বাবরি মসজিদ ভেঙেছে, আমরা রাম মন্দির ভাঙবো।
তার মানে রাম মন্দির তো ভাঙতে পারবে না, হয়তো ঢাকেশ্বরীর মন্দিরটাকে ভাঙবে। এরম ভাবে একটা খুব বাজে সিচুয়েশন বাংলাদেশ ফেস করতে যাচ্ছে, এবং আগামী 10 বছরের মধ্যে এর থেকে রিকভার করার মতন রিসোর্স, ফিনান্সিয়াল রিসোর্স, অর্থনৈতিক রিসোর্স বাংলাদেশের কাছে নেই। বাংলাদেশ কি করবে? দুটো রাস্তা আছে, একটা আমেরিকান ব্লকে সোজাসুজি চলে যাওয়া, দ্বিতীয় হচ্ছে চায়নার সাথে হাত মেলানো। ঠিক চায়না যেরকম ভাবে শ্রীলঙ্কায় করেছে, আফ্রিকায় করছে, এমন ঋণ দেবে, এত টাকা ঋণ দেবে, ঋণের বোঝাতেই দেশটা কাত হয়ে যাবে। বাংলাদেশকে তাই করতে হবে, এই দুটোর মধ্যে একটা করতে হবে। বাংলাদেশে নিজস্ব বলে কিছু থাকবে না। তাই জন্য আমি বলছি 20শে জানুয়ারির আগে বাংলাদেশে কি হবে, যারা হয়তো কূটনৈতিক চ্যানেলে আছে ভাইয়েরা, তারা হয়তো কিছু খবর রাখে যেটা সাধারণ কিংবা কারো কাছেই প্রকাশ পায় না, তারপরেই এটা বোঝা যাবে বাংলাদেশে কি হতে যাচ্ছে। আইদার যেরকম আমি একটা কথা বলছি এমনি আপনাকে, পরশুদিন চাইনিজ পিপলস পার্টির উচ্চ পর্যায়ের সেক্রেটারি বাংলাদেশে এসছে এবং জামাতের সাথে মিটিং করেছে। লক্ষ্য করুন, জামাতের সাথে মিটিং করছে, জামাতকে সাহায্য করবে বলে। জামাত কিন্তু কখনো বলছে না চীনকে তুমি তোমার উইঘুর মুসলমানদের উপর কেন নিপীড়ন করছো, সে প্রশ্ন নেই। জামাত যদি প্রচন্ড ভাবে সাহায্য পায় এবং যদি এই রোহিঙ্গা মুসলমানদের ডিপোর্ট করতে পারে পাকিস্তানে, দেন আজকে যা হয়েছে ইউক্রেনের যুদ্ধে, ইউক্রেনের যুদ্ধে একটা বিরাট খবর আছে, ইউক্রেনের যুদ্ধে নর্থ কোরিয়া প্রায় 3 লক্ষ সৈন্য পাঠাচ্ছে, তাহলে হয়তো এই রোহিঙ্গারা গিয়ে সামনের দিনে কাশ্মীরে গন্ডগোল করবে। যুদ্ধ হবে না, ইন্ডিয়া পাকিস্তানেরও যুদ্ধ হবে না, ইন্ডিয়া চায়নারও যুদ্ধ হবে না। তার কারণ আমি বলে দিচ্ছি, চায়না ক্যান সাস্টেন, যেটা জয়শঙ্কর খুব ভালোভাবে বলেছে, যে দে আর এ হিউজ ইকোনমি, উই ক্যানট ড্রিম অফ ফাইটিং চায়না। হি রুলড আউট চায়নার সাথে যুদ্ধ করা। বাংলাদেশ, ভারতবর্ষ, পাকিস্তানের কি হবে? আমাদের তো 10 দিন যুদ্ধ করার মতন আমাদের রসদ নেই। যুদ্ধ কিন্তু বন্দুক গুলিগোলা দিয়ে হয় না, যুদ্ধ হয় তেলের রিজার্ভের উপর। আপনার কাছে কত তেল আছে? আমরা দুটো যুদ্ধ 65-71 দেখেছি, আমাদের 14 দিন 15 দিন ম্যাক্সিমাম, তার উপরে দুটো দেশেরই নেই ক্ষমতা। কিন্তু ভারতবর্ষকে যদি ডিস্টেবিলাইজ করা যায়, এবং ভারতবর্ষে যে জিনিসটা বাংলাদেশে হয়েছে, বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল বলেছে তাদের সংবিধান থেকে, প্রিঅ্যাম্বল থেকে সেকুলার কথাটা তুলে দাও। একই সুরে গাইছে কিন্তু আরএসএস। যুগলবন্দি হচ্ছে, বুঝতে পারছেন? আর একটা কথা আমি বলি, বাঙালি জাতিসত্তা, বাঙালি যাকে বলে, তার 60% কিন্তু মুসলমান, বাংলাদেশি। আজকে যদি একটুখানি ঠান্ডা মাথায় চিন্তা করেন, আমি যে প্রথমেই শুরু করলাম, আজকে বাংলাদেশে যা হয়েছে ভারতবর্ষ তাই হতে যাচ্ছে। আপনি চিন্তা করুন তো, লেটেস্ট রিপোর্ট অফ টোটাল ফার্টিলিটি রেট অফ ওমেন, গর্ভ ধারণ করার ক্ষমতা ভারতবর্ষে সমস্ত কোস্টাল ইন্ডিয়া
বিশেষ করে পশ্চিমবঙ্গ 1.4, বাংলার একটা মহিলা 1.4 সন্তান গ্রহণ করতে পারে। আর একটা দেশের জাতিসত্তাকে বাঁচিয়ে রাখতে এই টোটাল ফার্টিলিটি রেটের দরকার হচ্ছে 1.8 to 2.2। আজকে ইউরোপ ভুগছে। আগামী দিনে কি হতে চলেছে ভারতবর্ষে? সম্পূর্ণ আপনি শুরু করুন পাঞ্জাব থেকে নিয়ে এদিকে আপনার মহারাষ্ট্র, কর্ণাটক, কেরালা, তামিলনাড়ু, উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ, বাংলা, নর্থ ইস্ট, এদের সবার জনসংখ্যা কমছে। 1971 সালের পর থেকে ভারতবর্ষের জনসংখ্যা কমছে। বিজেপি আরএসএস ফালতু প্রোপাগান্ডা চালাচ্ছে, জনসংখ্যার বিস্ফোরণ হচ্ছে না, ভুল। আজকে চায়নাতে দেখুন, চাইনিজ গভর্নমেন্ট আজকে 2টো বাচ্চা কম্পালসারি করে দিয়েছে। আজকে যদি দেখেন এই অবস্থাতে বাংলাতে, আজকে আমি বলে দিচ্ছি আগামী 10 বছরের মধ্যে জনসংখ্যা আমাদের 1.4 থেকে 1.8 হবে না। তার ফলস্বরূপ কি হবে? ইউপি, বিহার, মধ্যপ্রদেশ, রাজস্থান থেকে লক্ষ লক্ষ লোক এসে বাংলায় এবং সারা ভারতবর্ষে যে ডেভেলপ স্টেট গুলো তার উপরে তারা আধিপত্য বিস্তার করবে। বাংলা সরকারকে এটা মাথায় রাখতে হবে, বাঙালিকে এটা মাথায় রাখতে হবে। আমরা আজকে কোথায় যাচ্ছি? আমি বলে দিয়েছি 20 জানুয়ারির আগে আমি বাংলাদেশ সম্বন্ধে পৃথিবীর কেউ কিচ্ছু বলতে পারবে না। তাই জন্য আমি আর বাড়াচ্ছি না, বাড়ালে অনেক কিছু বলার আছে। হ্যাঁ, লাস্টে একটা কথা আপনাদের বলছি, যাদের বয়স 50 বছর তারা দেখেছেন পৃথিবীতে একটা বাইপোলার ওয়ার্ল্ড, দুটো শক্তি, মহাশক্তি, আমেরিকা, রাশিয়া, বাইপোলার ওয়ার্ল্ড ছিল। যাদের বয়স আজকে 25-30 তারা দেখেছে ইউনিপোলার ওয়ার্ল্ড, একটাই মহাশক্তি, দ্যাট ইজ আমেরিকা। আগামী দিনের সারা পৃথিবীকে শাসন করবে এবং সবচেয়ে বড় ক্ষমতা কে হবে বলুন তো? আপনারা আঁচই করতে পারবেন না, ধারণা করতে পারবেন না, কোন দেশ হবে না। It will be a digital empire। আজকে যে বড় বড় কর্পোরেট গুলো আছে, টেকনো কর্পোরেট গুলো আছে, তারা পৃথিবীকে টোটালি শাসন করবে। আজকে আমেরিকার নির্বাচনে আমরা কি দেখলাম? এলন মাস্ক আজকে ইলেকশনের মোড় ঘুরিয়ে দিয়েছে। তাই মাথায় রাখবেন, সামনের দিন কোন দেশ মহাশক্তি হবে না, একমাত্র মহাশক্তি হবে ডিজিটাল ওয়ার্ল্ড। যার কাছে ডিজিটাল পাওয়ার, সে পৃথিবীকে শাসন করবে। নমস্কার, ধন্যবাদ। আমার কথা যদি আপনাদের ভালো লাগে কমেন্টে লিখবেন। যদি কিছু জানতে চাই প্রবীর আমাকে বলে, যেদিন বলবে আমি সেদিনকে আসবো। আমি খুব একটা বড় পণ্ডিত না, তো হ্যাঁ 12-14টা পেপার পড়ি দিনে। নমস্কার, বিদায় নিচ্ছি।